আসসালামু আলাইকুম। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল আই দিয়েছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ একটি বিশেষ অনুষ্ঠান দেখবার জন্য। এই অনুষ্ঠানের কোনো নাম নেই, নামহীন অনুষ্ঠান। সম্ভবত বাংলাদেশে এটি প্রথম এবং একমাত্র নামহীন অনুষ্ঠান। একটি অনুষ্ঠান যখন আমরা পরিকল্পনা করি, তখন অনুষ্ঠানের ফরম্যাট বা অনুষ্ঠানের একটা ডিজাইন করা হয়, অনুষ্ঠানটি কী ধরনের হবে। কিন্তু এই অনুষ্ঠানের ব্যতিক্রম হচ্ছে, এই অনুষ্ঠানটির ধরন ধারণ নিয়ে এই অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অধিকাংশ মানুষই জানেন না অনুষ্ঠানটি শেষ পর্যন্ত কী দাঁড়াচ্ছে। যারা আমার অতিথি তাদেরও জানা নেই, অর্থাৎ এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। যে কোনো অনুষ্ঠানে আমার উপস্থিতি সঙ্গত কারণেই স্বাভাবিকভাবেই অধিকাংশ দর্শক ধরে নেন যে অনুষ্ঠানটি রাজনীতি নির্ভর হবে এবং এই অনুষ্ঠানে রাজনীতিকরা থাকবেন অতিথি। আজকেও আমার যারা এই অনুষ্ঠানের অতিথি তারা রাজনীতিক। তবে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি এবং বাংলাদেশের রাজনীতি আজকে যে জায়গায় দাঁড়িয়ে, গোটা দেশবাসীর আকাঙ্ক্ষা এই অনুষ্ঠানে, এই ধরনের একটি অনুষ্ঠানে, বা এখন সব টেলিভিশন চ্যানেলেই টকশো হয়, এটি টকশোতে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা দেশের দুই শীর্ষ নেত্রীকে দেখবার। কিন্তু বাস্তবতা হচ্ছে সেটি সম্ভব নয়। আমার অনেক দর্শকই আমাকে প্রায়শই চিঠি লেখেন এবং আমি কোনো চিন্তা ছাড়াই বলি যে দুই নেত্রীকে একসঙ্গে এক অনুষ্ঠানে হাজির করা সম্ভব নয় এবং সেই চেষ্টাটা আমরা করছিও না। অবস্থা পরিস্থিতি বদলালে ভবিষ্যতে কী দাঁড়াবে সেটি এখন বলা সম্ভব নয়। যাই হোক, দুই নেত্রী নেই, তবে অনুষ্ঠানে অতিথি নির্বাচনের সময় আমরা চিন্তা করেছি যে দুজন নারী নেত্রীকে প্রতীকী অর্থে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো এবং সেভাবেই জানিয়েছি। এবং এই দুজন সংসদ সদস্য হবেন এবং যেহেতু আমাদের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী দুজনই সংসদ সদস্য, সঙ্গত কারণেই দুজন সংসদ সদস্যকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। এবং আরও একটি বিবেচনা কাজ করেছে যে আমাদের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু আমরা বলি আমাদের জাতীয় সংসদ, কিন্তু বাস্তবে সেটি নয়। কিন্তু জাতীয় সংসদে সরকারি দলকে ডিফেন্ড করা বা বিরোধী দলের হয়ে যারা সরকারকে আক্রমণ করেন বা বিরোধী দলকে ডিফেন্ড করেন, সেখানে তুলনামূলক বিচারে পুরুষ সদস্যদের চাইতে আমাদের নারী সংসদ সদস্যরা অনেক এগিয়ে। অতীতের যে কোনো সময়কার চাইতে আমাদের এই সংসদের, অর্থাৎ নবম জাতীয় সংসদের নারী সংসদ সদস্যরা জাতির কাছে, দেশের নাগরিকদের কাছে, ভোটারদের কাছে অনেক বেশি পরিচিত। চলুন আমরা পরিচিত হই আমার আজকের অতিথিদের সঙ্গে। আমার আজকের যারা এই বিশেষ অনুষ্ঠানের, অর্থাৎ নামহীন অনুষ্ঠানের অতিথি, তাদের দুজনকে আপনারা চেনেন, বেশ ভালোভাবেই চেনেন। আমার বায়ে বসা আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয়, অর্থাৎ সরকার দলীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আসিফা আশরাফি পাপিয়া, আপনাকে দিয়ে আমি শুরু করি। অগাস্ট মাস এবং অগাস্ট মাসে অনেক ঘটনা অতীতে ঘটেছে। অতি সম্প্রতি দপ্তরবিহীন মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতা তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া, বিরোধী দলের নেত্রী, আপনার দলের নেত্রী, তার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত 21শে অগস্টের ঘটনার কারণে। আপনি কি মনে করেন, আপনার নেত্রীর কি ক্ষমা চাওয়া উচিত? দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত যে কথাটি বলেছে, তার পূর্বে তার ক্ষমা চাওয়া উচিত যে তার দুর্নীতির টাকা তার এপিএস এর গাড়িতে গেল, আর গাড়িতে টাকা পাওয়ার পর এই সরকার তাকে এখন পর্যন্ত দপ্তরবিহীন মন্ত্রীতে কেন রেখেছে এবং সেই টাকাটা কেন পাওয়া গেল এখন পর্যন্ত কোনো জবাবদিহিতা তো নেই। বরং দুদককে দিয়ে একটি নামে মাত্র তদন্ত করে তাকে আরো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে যে সুরঞ্জিত সেনগুপ্তের মতো চরিত্রবান, সৎ আর মহানুভব ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান মন্ত্রী পরিষদের সদস্যের ভিতর আছে কি নেই। আর জন্মদিন সংক্রান্ত যে বিষয়টি আপনি বলেছেন, জন্মদিন আর মৃত্যুদিন এটা নির্ধারণ করার মালিক হচ্ছেন মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। কিন্তু কিছু বলিনি, আমি বলছি অগাস্টে অনেক ঘটনা আছে। মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন তো জন্মদিন, আল্লাহ কাকে কখন তুলে নিবে আর কাকে কখন জন্ম দিবে আর কার কখন বিয়ে হবে, এই তিনটা জিনিস একবারে সৃষ্টিকর্তার হাতে। এই নিয়ে মন্তব্য করা কোনো ব্যক্তির একদমই উচিত না। শেখ মুজিবুর রহমান 15ই আগস্ট মারা গেছেন, এই জন্য বাংলাদেশের কোনো বছরের কোনো 15ই আগস্টের কোনো নবজাতক শিশুকের জন্ম হবে না, এটি যদি সুরঞ্জিত সেনগুপ্ত মিন করে থাকেন, তাহলে তো আল্লাহর সাথে ওনার যুদ্ধ এবং সংলাপের প্রয়োজন থাকবে। আপনার সাথে আমার সংলাপ কিন্তু হবে না, বা খালেদা হাসিনার মধ্যে, খালেদা হাসিনার ভিতরে সংলাপ হবে না। সেই পর্যন্ত যেতে হবে, প্রথম বিষয়। আর দ্বিতীয়ত, উনি যেই সংসদ সদস্য, যেই সংসদের সংসদ সদস্য,
ওখানে তাহলে আইন পাশ করতে হবে যে আল্লাহর সাথে সন্ধি করার পর সংসদে আইন পাশ করতে হবে যে 15ই আগস্ট বাংলাদেশের কোনো দম্পতি যাতে সন্তান প্রসব না করে, যদি করে তাহলে এই তার দণ্ড আর এই তার শাস্তি। এই হচ্ছে বিষয়বস্তু। আমি শুনবো আপনার কথা। নাজমা আক্তার কি মনে করেন যে সুরঞ্জিত সেনগুপ্ত যে দাবি করেছেন সেই দাবি বা সেই বক্তব্য কি আপনার দলের সবার কিনা? এটা তো আমরা যারা রাজনীতি করি, বেগম খালেদা জিয়া হচ্ছেন আমাদের মাননীয় বিরোধী দলের নেতা, এবং বাংলাদেশের রাজনীতি করা এবং না করা সকল সাধারণ মানুষই কিন্তু মনে করে যে রাজনীতি যদি গুণগত পরিবর্তন আসতে হয়, যদি আমরা সকলে মিলে যে চেষ্টা করছি যে আমরা একটা সম্মিলিতভাবে ইলেকশন করব, একটা ফর্মুলা বের করব, জনগণ যেমন চাচ্ছে যে আলাপ আলোচনা হোক, দুই নেত্রীর মধ্যে হোক কিংবা দুই দলের মধ্যে হোক, কিন্তু সেখানে যদি বেগম খালেদা জিয়া তার 4টি জন্মদিনে আছে, জন্মদিন কিন্তু তার চারটি, এবং 1991 সালে কিন্তু 15 আগস্ট তার জন্মদিন লিখেছিলেন। 1991 সালে তার দৈনিক দিনকাল পত্রিকায় তার যখন উনি প্রধানমন্ত্রী হলেন, তার আগে কিন্তু আরো কয়েকবার ওনার ম্যাট্রিক পাশের সময়, উনি যখন পরীক্ষা দিয়েছিলেন সেই সময় ওনার একটা জন্ম তারিখ ছিল, ওনার বিবাহ রেজিস্ট্রেশন সময় একটা জন্ম তারিখ ছিল, ওনার পাসপোর্ট তৈরি করার সময় একটি জন্ম তারিখ ছিল, এবং এইটি হচ্ছে সর্বশেষ উনি 1991 সালে এই তথ্যটা উনি দিয়েছেন। এর আগে কিন্তু 15 আগস্ট ওনার জন্মদিন ছিল না। আর আপনি যেটা বলেছেন যে মহান আল্লাহ তাআলাকে অনুরোধ করতে হবে যে ওই দিনে যেন কারো জন্ম না হয়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং প্রধান বিরোধী দল, আগে উনি দুইবার প্রধানমন্ত্রী ছিলেন। তো উনি যদি রাজনৈতিক সমঝোতা চান, আপনি বলছেন দুবার, ওনারা বলছেন 3বার ছিলেন প্রধান। বেগম খালেদা জিয়ার জন্মের সময় আমার সময়টা আমাকে বলতে দেন। না, এটা আপনাদের আমার কাছে তথ্য লেখা আছে। আপনার তথ্য না, তথ্য দিয়ে তো আপনাকে বলতে হবে, কারণ খালেদা জিয়া যেদিন বলবে যে আমার জন্মদিন সেদিন, এটাই আমরা কিন্তু বলি। আপনারা সেই দিন কেন বলবেন? আরো 4বার কেন বলেছেন? আরো 4বার আপনিও দেখেননি, আপনিও বলেছেন, সবাই জানে এটা যথার্থ ছিল। এটা কার মাধ্যমে? উনি যদি মনে করেন ওনার মা কেউ তো বলেনি, এটা বলেনি। ওনার মা জীবদ্দশায় তো উনি জন্মদিন পালন করে গেছে, তার আগেও পালন করেছে, ওনার মা জীবদ্দশায় থাকা অবস্থায় পালন করেছে। তারপরে আমি বলি আমার সময়টা আমাকে দেন। 21 আগস্ট যেটা বলেছেন, 21 আগস্ট যখন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় ছিল, তখন আমরা একটি সন্ত্রাস বিরোধী একটি সমাবেশ করছিলাম, যে সমাবেশের মাননীয় আমাদের তখনকার বিরোধী দলের নেতা জননেত্রী শেখ হাসিনা সেখানে প্রধান অতিথি ছিলেন, এবং তিনি সহ আমাদের দলের সকল সিনিয়র নেতৃবৃন্দ ওই সময় ট্রাকে অবস্থান করছিলেন, এবং সন্ত্রাস বিরোধী সমাবেশ ছিল ওইখানে। সেই সন্ত্রাস বিরোধী সমাবেশে কি করে একটি সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় গ্রেনেড হামলা হলো, এবং পরপর কয়েকটি গ্রেনেড বিস্ফোরিত হলো। মহামান্য রাষ্ট্রপতির স্ত্রী বেগম আইবি রহমান সহ 23 জন নেতাকর্মী ওখানে টকবক করে, তাদের রক্ত ফুটছিল, আগুন তাদের চুলায় ভাত গরম হলে যেমন আগুনের মতো রক্ত ফুটে, আমি ওখানে স্পটে ছিলাম, ওইভাবে 23টি তাজা প্রাণ ওখানে ঝরে গেল। আইবি রহমান মারা গেলেন, আর হাজার হাজার নেতাকর্মী আমাদের। বেগম জিয়াকে কেন ক্ষমা চাইতে হবে? ওই সময় তাদের পুলিশ বাহিনী কি করেছেন এখন তো তদন্তে বেরিয়ে আসছে। পুলিশরা করলো কি, আমরা যখনই গ্রেনেড হলো, ওরা আমাদের দিকে, আমরা যাতে আমাদের লাশ উদ্ধার করতে না পারি, আরো হয়তো অনেক লাশ ছিল তারা হয়তো নিয়ে গেছে, আমরা জানি না, কাপড়ে বেঁধে বেঁধে আমরা নিয়ে যেতে দেখেছি, সেই লাশ যাতে আমার জনগণ বেশি না দেখতে পারে। এবং ওই এলাকার সঙ্গে সঙ্গে করলো কি, ওরা কাঁদানি গ্যাস মারলো, আমাদেরকে ছত্রভঙ্গ করে দিল, আমাদের একটু কাঁদতেও দিল না ওখানে দাঁড়িয়ে, এবং সঙ্গে সঙ্গে তারা করলো কি ওই জায়গাটা পরিষ্কার করে ফেললো, কোনো আলামত তারা দিল না। এবং তারপরে আপনি দেখেন যে দল ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সেই জেলখানায় সেই একই সেই আরজেস গ্রেনেড সেই গ্রেনেড পাওয়া গেল। তারপরে কি হলো, জর্জ মেয়া নামক একটি একদম নামহীন একটি একটা কি ধরনের এক ব্যক্তিকে তাকে বলা হলো, জর্জ মেয়ার নাটক সাজানো হলো এবং তাকে জেলে ঢুকানো হলো এবং তাকে স্বীকৃতি দেওয়া হলো, এবং তার পত্নীকে প্রতি মাসে 2 বা 3 হাজার টাকা করে ভাতা দিত, যে তুমি সরকার থেকেই দিত সেটা, যে তোমার হাজবেন্ড ওখানে থাক, কিছু হবে না, আমরা তোমাকে তোমার সংসার খরচ দিচ্ছি। তো এই যে নাটকগুলি করলো, গণতন্ত্র বিকশিত হবে, রাজনৈতিক সমঝোতা হবে কিভাবে? রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে দিয়ে, জাতির জনকের কন্যাকে নিশ্চিহ্ন করে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে?
বিগত দিনে তো হয়নি। এখন এই পাল্টা অভিযোগ তো ওনারাও যেটি করছেন যে ওনাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিচ্ছেন, বাড়ি থেকে উচ্ছেদ আর জীবন নাশ করা, সন্তানদেরকে দেশ ছাড়া করেছেন। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বাংলাদেশে 19 বার হামলা করা হয়েছে। সেটা কি বিএনপি করেছে? বিএনপি করেছে, যারা করেছে তারা বিএনপির সমর্থন পুষ্ট, তারা তাদের সঙ্গে বিএনপির সখ্যত। বেগম খালেদা জিয়াকে তো আজ পর্যন্ত কেউ বোমা হামলা করেনি, তাকে তো হত্যার উদ্দেশ্য কোনো কিছু করেনি। তাহলে কেন বারবার শেখ হাসিনার উপর তাদের এই আক্রমণ? এবং সরকার একটা অকার্যকর সরকার এবং ব্যর্থ সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বৈদেশিক সম্পর্ক থেকে শুরু করে এবং দেশের দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, সমস্ত কিছুতে জনগণের চাহিদা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেছে। এবং যদি জনপ্রিয়তা ব্যারোমিটারের পারদ দিয়ে যদি মাপা যায়, সর্বনিম্নে বর্তমানে অবস্থান করছে। এবং যখন তারা দেখে যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, তখন এদের আর কোনো তথ্য এবং উপাত্ত তো থাকেই না। জনগণের দৃষ্টি অন্যদিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তখন বিএনপিকে ধরা ছাড়া এদের আর কোনো পথ কিন্তু থাকে না। আজকে সুরঞ্জিত সেনগুপ্ত আগস্ট মাসকে যদি ওই 21শে আগস্ট আর 15ই আগস্টকে ইন্ডিকেট করে কোনো কথা বলে থাকে, আপনি আমাকে সংক্ষিপ্ত আকারে কথাটা বলেছেন, আমি সাধারণ চিন্তা চেতনায় কিন্তু 15ই আগস্ট সম্পর্কে বলেছি। নাজমার বক্তব্যে যে 21শে আগস্টের যে ব্যাপারটা আসলো, রাজনীতির গুণগত পরিবর্তনের কথা সে বলেছে। রাজনীতির গুণগত পরিবর্তন করতে গেলে জন্মদিন আর মৃত্যুদিন পালনের মধ্য দিয়ে কিন্তু গুণগত পরিবর্তন হয় না। দেখেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তারেক রহমান যখন রাজনীতিতে হাতে খড়ি হলো 2001-এর পর, ক্ষমতায় আসার পর গোপালগঞ্জে যে দুর্নীতির বরপুত্র, ওনাদের প্রশ্নের উত্তর আমি দেব। তারেক রহমান গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমানের পরীক্ষিত, শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জে যে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন, আজকে জয় যখন আসলো দেশে, জয়কে যে ফুল দিয়ে বরণ করলো, উত্তরবঙ্গে যখন উত্তরাঞ্চলের সে গেল সফরে, রংপুরে তার বাবার দেশে যখন গেল, আজকে এগুলোর কোনো উদারতা গুণগত পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু কাজে লাগছে না। পাশাপাশি দেখেন, কন্টিনিউয়াস ভাবে যে অসভ্য কথাবার্তা, একটা সরকার প্রধান হওয়ার পর যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে সংঘাত বৃদ্ধি পায় এবং গৃহযুদ্ধ বৃদ্ধি পায়, সেগুলো ক্রমান্বয়ে কিন্তু বলে যাচ্ছে। রাজনৈতিক গুণগত পরিবর্তন তখনই সম্ভব ছিল 111-এর পর যখন দুই নেত্রী জেলখানায় গেল এবং দুই নেত্রীর বিপক্ষে ব্যবসায়ী মহল থেকে শুরু করে অসাংবিধানিক সরকার, নির্বাচিত নয় এরকম ব্যক্তিরা যে সাঁড়াশি আক্রমণটা চালিয়েছিল, দুই নেত্রীকে মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত একমাত্র রাজনৈতিক কর্মীরাই কিন্তু সেদিন রক্ষা করেছিল এবং দুই নেত্রীর পক্ষে ছিল। এই গুণগত পরিবর্তন সম্ভবপর ছিল যখন এই নির্বাচনটা যেভাবেই হোক না কেন, যদি প্রশ্নবুদ্ধ নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে, এই নির্বাচনের পরবর্তী যে সরকার ক্ষমতায় আসলো, গুণগত পরিবর্তন করা তাদের পক্ষেই কিন্তু একমাত্র সম্ভবপর ছিল। কিন্তু তারা দেখেন, যে সমস্ত কথাবার্তা বলে আজকে তারা ক্ষমতায় এসেছে, কোন কথাটি তারা পালন করতে পেরেছে? যেটা বলেছে সেটা করেনি, আর যেটা বলেনি সেটাই কিন্তু তারা আজকে করছে। আমি বলি, আজকে আমার কথাটা আমি শেষ করিনি। তারপরে 21শে আগস্টের যে প্রশ্ন আসলো, 21শে আগস্টে জর্জ মিয়ার নাটক করার তো কোনো প্রয়োজন নেই। 21শে আগস্ট করেছে কারা? আজকে স্পষ্ট করে বাংলাদেশের মানুষের কাছে দেখা যাচ্ছে যে বাংলাদেশকে গিনিপিকের মতো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ব্যবহার করছে। তাদের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের যে অবাধ আচরণ এবং যত দুর্ঘটনা এই 64টা জেলা থেকে শুরু করে যে সমস্ত রাজনৈতিকবিদের বোমাহাল একচেটিয়াভাবে তারা করেছে, তাদের স্বার্থটা কি? বাংলাদেশকে অকার্যকর করবে, তাদের মন মতো তারা দলকে ক্ষমতায় নিয়ে আসবে এবং তাদের ব্যবসা বাণিজ্য। শেখ হাসিনাকে মারার কোনো টার্গেট তাদের ছিল না। আর ওই রয়ের যদি থাকতো, তারা সেই টার্গেটও তাদের পূরণ করত। তারা দেশটাকে অকার্যকর করবে এবং যে দলটি ক্ষমতায় ছিল তাদেরকে একটা প্রশ্নবিদ্ধ করবে। এই প্রশ্নবিদ্ধ করার কারণে ঘটনাটি তারা ঘটেছে। বিএনপি সরকার যখন দেখেছে ঘটনা ঘটেছে, দেখেন জানে যে বিএনপি তদন্ত করলে আওয়ামী লীগ কখনো বিশ্বাস করবে না, যার কারণে ইন্টারপোল পর্যন্ত নিয়ে আসছে। সে ইন্টারপোলের কাছে যারা প্রত্যক্ষ সাক্ষী ছিল, যারা জখম ছিল, তোফায়েল আহমেদ রাজ্জাক সাহেব, তারা সেদিন কি করেছে? তারা জখম, যাদের স্প্লিন্টার ছিল শরীরে, তারা সেদিন যে ইন্টারপোল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমেছে বাংলাদেশে, আর সমস্ত জখমই তারা করলো কি ভারতে চিকিৎসার জন্য। তোফায়েল সাহেব থেকে শুরু করে রাজ্জাক সাহেব থেকে শুরু করে যারা জখমী ছিল প্রত্যেকে ভারতে চলে গেলেন। ইন্টারপোলের সবাই তো যায়, ভারত আসলে তো আপনাদের সুবিধা হয়। আওয়ামী লীগের নেতারা করবেন ব্যবসা আর বাংলাদেশকে লুটে পুটে খাবে ভারত। পাকিস্তানকে আমরা উচ্ছেদ করেছি, বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আপনারা আইএসআই টাকা দিয়ে আপনারা রাজনীতি করেন, সেগুলি বলেন না। আপনি আমার সময় এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। আইএসআই টাকা যে বেগম খালেদা জিয়া প্রমাণ করেছে যে বেগম খালেদা জিয়া আইএসআই টাকা নিয়ে নির্বাচন করেছে। এই বক্তব্য আর কিন্তু কখনোই যায় নাই। আর আপনার নেত্রী ভারতে থাকা অবস্থায়
ওই রয়ের ট্রেনিং আছে, রয়ের দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত, এবং বর্তমান বাংলাদেশে যে অপহরণ গুম যা কিছু হচ্ছে একমাত্র আপনার কিন্তু অবহিত। 21শে আগস্টের ঘটনা আপনার নেত্রী খুব ভালো করে জানতেন। যেই গাড়িতে উনি এসেছিলেন ওই সভাস্থলে, ফেরার পথে দেখা গেছে ওই গাড়ি উনাকে নামিয়ে দিয়ে তার 32 নম্বর ধানমন্ডিতে গেছে, আরেকটি গাড়ি সে কিন্তু ওই এইটা একবারে বাস্তবসম্মত। তৎকালীন সময়ে মানবজমিন থেকে ইত্তেফাক থেকে প্রত্যেকটা পত্রিকা নিখুঁতভাবে আপনি পড়ে দেখবেন, এই সমস্ত তথ্য চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে। আপনি যেহেতু একটা দল করেন, দলে বিলং করেন, সত্য তথ্য উপস্থাপন করতে মেনে নিতে আপনার বিবেকে লাগতে পারে, কষ্ট লাগতে পারে। 21শে আগস্টকে বিশ্লেষণ করলে সত্য কথা বলতেই হবে। এটা আপনাদেরই সৃষ্টি, এবং আপনারা যেই দেশের প্রতি নির্ভর করে ক্ষমতায় আসেন, যাদের কথা মতো দাদাগিরি বাংলাদেশে এই দেশটির নিয়ন্ত্রণ মুক্ত যেদিন আওয়ামী লীগ হবে, সেদিন আওয়ামী লীগ বিএনপির কাজ করেই কিন্তু বাংলাদেশের উন্নয়ন হবে। সত্য পথে প্রকাশ্য দিবালোকে বিএনপি ক্ষমতায় এসেছে, এবং দিবালোকের আলোর মতোই সূর্যে বলেছেন, সত্যের মতোই বিএনপি এই দেশের রাষ্ট্র পরিচালনা করবে। কোনো মিথ্যা নেই, কোনো চাতুরতাও নেই। ব্যর্থ সরকার যদি হবে সর্বক্ষেত্রে, আপনি আমাকে এবার বলতে দেন, আপনি একটু শোনেন। ব্যর্থ সরকার যদি হবে, বিশ্বের ইকোনমি নিয়ে যারা গবেষণা করে, সেই tradingeconomics.com আপনি ভিজিট করবেন, সেখানে বাংলাদেশ সম্পর্কে কি সকল তথ্য আছে। বাংলাদেশের জিডিপির গ্রোথ এখন কত? 6.7%, তাই না? বাংলাদেশের গত বছর $23 বিলিয়ন পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে। বাংলাদেশে গার্মেন্টস শিল্প রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশ এখন দ্বিতীয় স্থানে, এবং বিশ্বের মধ্যে 45তম যে 221টি রাষ্ট্র আছে যারা আপনার ট্রেডিং করে, তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান 40 থেকে 45-এর মধ্যে। বাংলাদেশে আপনার যেটা রেমিটেন্স প্রবাহ প্রায় 20-এর কাছাকাছি। আপনার রিজার্ভ আপনার কত এখন? রিজার্ভ ব্যবহারে কমে গেছে বৈদেশিক মুদ্রা। না রিজার্ভ কত আছে এখন দেখেন। এইটা মানে আমাদের 2009-10 অর্থবছরে রেমিটেন্স প্রবাহ ছিল 10। এগুলো তো ধরেন এক ধরনের ফ্যাক্ট ফিগারের আলোচনা। ফরেন রিজার্ভ হচ্ছে আপনার 6.1 থেকে 10.9 বিলিয়ন। হ্যাঁ, এই সবকিছুর উন্নয়নে আপনি দেখেন বিদ্যুতের কি অবস্থা। নাই কাগজে কলমে মন্ত্রীদের মুখে, আর ভর্তুকির টাকা বিদেশে, কানাডায় বাড়ি, আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি। আপনারা যখন ক্ষমতা নিয়েছিলেন, বিদ্যুতের চাহিদা ছিল 5000। ওই সমস্ত বললাম তো কাগজে কলমে। না কাগজে কলমে। এই যে এখানে থাকা অবস্থায় দেখেন না কয়বার কারেন্ট গেল, 5 বার গেল। 3525 মেগাওয়াট। ওই সমস্ত কাগজে কলমে তো জিলু ভাই, কাগজে কলমে বাংলাদেশের কোথাও নাই। 40 বছরে 3000 আওয়ামী লীগের বিদ্যুৎ মন্ত্রীদের মুখে, আর 3.5 বছরে আওয়ামী লীগে এখন আপনার উৎপাদন হচ্ছে 6350। কারণ বাংলাদেশের মানুষ গত 2 মাসে লোডশেডিং এর মধ্যে পড়েনি। বাংলাদেশের লোডশেডিং মানুষ জর্জরিত না, জর্জরিত না। বাংলাদেশের দ্রব্যমূল্য এখন নিয়ন্ত্রণে। আমি এখানে বসতে বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে। আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের তুলনায় অনেক ভালো। দিনে দুপুরে মানুষ হচ্ছে, চিন্তাই হচ্ছে। পূর্বের যে কোনো সরকারের তুলনায় অনেক ভালো। দুর্নীতির অবস্থা কি? দুর্নীতি উনি যেটি বলছেন যে আপনারা সুটকেসের পর সুটকেস পাচার করে দিচ্ছেন। দুর্নীতি উনি যেটা বলেছেন সুটকেসের পর সুটকেস পাচার করছে, সপ্তাহে যাচ্ছে, সপ্তাহে 200 করে। ওনারা সম্ভাব্য দুর্নীতি নিয়ে কথা বলছে, আর ওনাদের দুর্নীতি প্রমাণিত। বেগম খালেদা জিয়া দুজন পুত্র ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর করে স্থায়ী কোটি কোটি ডলার বিদেশে হাজার হাজার কোটি টাকা আদালতে তারা আটক করেছে। এগুলো বোগাস। আপনার আমেরিকার ফেডারেল কোর্ট তারেক জিয়া তাকে আটক করেছে। সমস্ত তথ্য নাটক। আপনাদের নাটক তো নাই, আদালতে আপনি জানেন। কিছু প্রমাণ করতে পারবেন না। আপনি জানেন কোনো কিছু প্রমাণ করতে পারবেন না। এটা জানেন। আরেকটা কথা জানেন, আপনি কি জানেন যে সিঙ্গাপুরের আইনে যে জিনিসটি অপরাধ নয়, সেই সংশ্লিষ্ট আইন বাংলাদেশে কখনো বিচার হয় না? না, বাংলাদেশে বিচার না, সিঙ্গাপুরে তো বিচার হলো। অপরাধ নাই, ওই টাকা বাজেয়াপ্ত অপরাধ করেছে। নাই। আপনাদের একজনের ক্রেডিট কার্ড দিয়ে আরেকজনের টাকা তোলা সিঙ্গাপুরের আইনে অপরাধ নয়। সেইটা অপরাধ না হলে আপনি বাংলাদেশে কিভাবে মামলা করবেন? লেখাপড়া না শিখে শুধু এই জেল রাজনীতি দুদিন করলে পর দেখবেন অবৈধ ঘোষিত হবে, অবৈধ শুনতে হবে। শুনেন সবকিছু মিলিয়ে শুধু লেখাপড়া না শিখে রাজনীতি করলে হবে না। মদ্যপ অবস্থায় আমেরিকার রাস্তায় সারাদিন জরিমানা দিচ্ছে আর জেল খাটছে, সেইটা একবারে কে আপনি জানেন না? কে জানেন না? যদি বলেন তাহলে আপনার এই সমস্ত রাস্তাঘাটে পড়ে থাকছে জানেন না? আপনার তারেক জিয়া কি করে? আপনার তারেক জিয়া কি করে? এটা তো আপনার অসত্য কথা। সজীবদের জয় কি করে? এটা নিয়ে কথা বলেন না। সজীবদের জয়, শেখ হাসিনা তার দুই পুত্র মানে কি?
এক পুত্র এবং এক কন্যাকে যেভাবে মানুষ করেছে একজন আইটি বিশেষজ্ঞ। আরে আইটি বিশেষজ্ঞ, আর আপনার তো মাতাল হয়ে পড়ে থাকছে, আমেরিকা খবর না, নেই। মদ খেয়ে মাতাল, এটা আপনার কথা, আপনাদের বানানো। ইন্টারনেটে আমার ঘাটার দরকার নেই তো। কি অবস্থা আপনাকে দেখতে হবে আপনার তারিখ দেওয়ার ছেলেরা কি করতো, এখানে বিমান ভাড়া করে বাংলাদেশের রাজনীতিতে যখন সিঙ্গাপুর আমেরিকায় যেত বাবার রাজনীতিতে তাদেরকে সাথে নিয়ে যেত। সিঙ্গাপুর মালয়েশিয়া আত্মীয়তার প্রমাণে না শ্বশুরবাড়ি তাদেরকে সাথে নিয়ে যেত। এগুলো বলেন না, এগুলো হচ্ছে নোংরা কথা। কিচ্ছু করেনি। এই নোংরা কথাগুলি না বলাই ভালো। মানুষকে ভালোবাসে, একটু এই দেশের মানুষের প্রতি মমত্ব বোধ আছে। একটু থামিয়ে দিচ্ছি, কারণ কথাবার্তা যে জায়গায় এসে দাঁড়িয়েছে আমার মনে হয় আমরা দুর্নীতি জিনিস একটু থামিয়ে দিচ্ছি। জি, আপনাদের দুজনকে আমি একটু থামিয়ে দিচ্ছি। পুত্র বলে তারিক জিয়াকে, জি, নাজমা আক্তার, সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, আমি আপনাদের দুজনকে একটু থামিয়ে দিচ্ছি। এই যে বিতর্ক, এই বিষয় নিয়ে গন্ডগোল করলে তারিক জিয়া এখন লন্ডনে কিভাবে থাকছে, আমি একটু থামিয়ে দিচ্ছি আপনাদের। টাকাটা কে দিচ্ছে, টাকাটা কে টাকা প্রবাসীরা দেয়। আমি আপনাদের দুজনকে একটু থামাচ্ছি। কেন আপনার সরকার চায় না, আসিফ আশরাফি পাপিয়া এবং নাজমা আক্তার, এত খরচ সব সরকার দিচ্ছে। আমি আপনাদের আপনার ওই সরকার দিচ্ছে। আমি আপনাদের দুজনকে একটু থামিয়ে দিচ্ছি, কেননা এই যে বিতর্কটা আমরা করছি, আপনারা করছেন এবং বছরের পর বছর থেকে করছেন, এবং যেটির সূত্রপাত আপনারা বলে থাকেন ৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, আপনারা বলছেন স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। কিন্তু এই বিতর্ক ৪০-৪২ বছর বয়স এখন বাংলাদেশের, এবং বাংলাদেশের সিংহভাগ জনগোষ্ঠী অর্থাৎ ৭০% বেশি নাগরিক, তাদের বয়স ৪০-এর নিচে। তাদের কি লাভ হচ্ছে? এই প্রশ্নটা আপনাদের কাছে করব। আমার সঙ্গে একটু আপনারা অন্য আরেকটা জায়গায় যেতে হবে, প্লিজ চলুন। আপনাদের সঙ্গে জি সঙ্গে নিয়ে, জি না চলুন, আমার শেষ হয়নি অনুষ্ঠান। ওরা বলেছে যে আগে বসতে পারেন, এক ধরনের প্রতিযোগিতা। যে আমরা যখন ওই আগের স্টুডিওতে কথা বলছিলাম, অর্থাৎ ২ নম্বর স্টুডিওতে কথা বলছিলাম, আমি আপনাদের দুজনের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে বাংলাদেশের বয়স এখন ৪০-এর বেশি, এবং বাংলাদেশের জনসংখ্যার ৭০% বয়স এখন ৪০-এর নিচে, যাদের প্রতিনিধিরা এখানে বসা আছেন। আপনাদের দুজনের সামনে বাংলাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন ছাত্রছাত্রী বসা আছেন। যেসব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে রয়েছেন, আমি সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি না সময়ের অভাবের কারণে। সেসব বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শান্তা মারিয়াম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, নর্দার্ন ইউনিভার্সিটি, পিপলস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে 2টো কলেজ রয়েছে, ঢাকা কলেজ, ইডেন গার্লস কলেজ, সমৃতা মেডিকেল কলেজ, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এশিয়ান ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের নর্থ আম্বিয়ান ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি। অর্থাৎ 19টি বিশ্ববিদ্যালয়ের 35 জন ছাত্রছাত্রী আপনাদের সামনে। এবং আমি যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা আবার একটু করতে চাই, 1 মিনিট করে যদি আপনারা উত্তর দেন, তারপরে
এরা আপনাদেরকে প্রশ্ন করবে, এদের উত্তর আপনারা দেবেন। প্রথমে যদি আশিফ আশরাফ পাপিয়া বলেন, এই যে বছরের পর বছর ধরে আপনারা বিতর্ক করছেন একই কথা, যখন যে কোনো প্রশ্ন যদি আজকে যদি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বিদ্যুৎ নিয়ে করি, দুর্নীতি নিয়ে করি, আপনাদের অনেকের প্রশ্নের উত্তর শুরু হয় 1947 সাল থেকে, এবং সেই পুরনো ইতিহাস, একই ইতিহাসের আবর্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। কিন্তু ভবিষ্যৎমুখী একটি বাংলাদেশ, সেটি নির্মাণের জন্য যে রাজনীতিটা থাকা দরকার, যে সহমর্মিতা থাকা দরকার, যে সমঝোতাটা থাকা দরকার প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে আপনাদের দুটো দলের মধ্যে, সেটি বাংলাদেশের জনগণ দেখতে পায় না, বিশেষ করে এই তরুণ প্রজন্ম দেখতে পায় না, এবং এরা সেই জায়গাটাতে হতাশ। এই জায়গাটা কেন পরিবর্তন আনতে পারছেন আপনারা? এক মিনিট সময় আপনি যদি বলেন। এখানে সবচেয়ে বড় যে বিষয়, যে বাংলাদেশের শুধু নয়, যে কোনো দেশের নাগরিকের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দেশপ্রেম। জন্মের সাথে সাথে যখন মানুষ বৃদ্ধি পায়, এই দেশপ্রেমটা আস্তে আস্তে মানুষের ভিতরে বৃদ্ধি পায়। এই দেশপ্রেমটা 100-র ভিতরে 100% যদি থাকে, তাহলে পৃথিবীতে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়াও যেমন সম্ভব, হৃদ্রতাপূর্ণ রাজনৈতিক সংগঠন হওয়া সম্ভব, স্থিতিশীল গণতন্ত্র সম্ভব, এবং টেকসই সরকারি দল বিরোধী দলের সম্পর্ক থাকা কিন্তু সম্ভব। কিন্তু আমাদের ভিতরে সত্যিকার অর্থে দেশপ্রেমের সর্বস্তরে অভাব রয়েছে। রাজনীতি করার কারণে রাজনীতিবিদদের এই অভাববোধটা, দুর্নীতিটা, এটা মানুষের সাধারণ চোখে বেশি পড়ে। ব্যবসায়ী থেকে শুরু করে আমলা এবং যে যেই জায়গায় আছে, এটা একটু কম চোখে পড়ে। তবে সর্বস্তরে দেশপ্রেমটা একটা অপরিহার্য ইমানের অঙ্গ। একটু বলবেন? আমি প্রথমে ইউনিভার্সিটির সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করি, যে আপনারা যখন টেলিভিশনে কথা বলেন, নিশ্চয়ই লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক আপনাদের সামনে থাকে, সেটি মাথায় থাকে, কিন্তু কারা থাকে, কি শুনছে, কি শিখছে, কি বুঝছে, সেটি অনেক সময় আপনারা চিন্তা করেন, অন্তত কথাবার্তা দেখে মনে হয়। আজকে যে এদের মুখোমুখি হতে হবে, এরকম ধারণা আপনাদের কারো দুজনের মধ্যে ছিল? না, ছিল না। টোটাল আপনার আইডিয়া কিভাবে কি করছেন জানি না। আমি তো মনে করি আমাদের দেশের তরুণ প্রজন্ম এখন অনেক বেশি এগিয়ে। তারা শিক্ষা দীক্ষা, তাদের জ্ঞান এবং সকল কিছু দিক দিয়ে তারা কিন্তু এগিয়ে। তা আমাদের দেশের যে বিজ্ঞান এবং প্রযুক্তির যে ব্যবহার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা ডিক্লেয়ার করেছিলেন, এবং আমাদের নির্বাচনী ইস্তেহারে যেটা ছিল, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়তে চাই। তরুণ প্রজন্ম, আমরা মনে করি যে তরুণ প্রজন্মই কিন্তু আমাদেরকে সংসদে পাঠিয়েছে, আমরা তাদের সমর্থন দিয়ে। আমরা একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি। প্রথমকে প্রশ্ন করতে চান, আপনি করবেন মাইক্রোফোনটা। আপনার নামটা বলবেন এবং কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সেটি বলে প্রশ্ন করবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ওবায়দুল কাদের তাহসিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো আমার কাকে প্রশ্ন করবেন আপনি? দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন একজনের জন্য। যে একটি প্রশ্ন কাকে করবেন আপনি? আমাকে দুইটা দিতে হবে, কারণ না, দুটো আপনাকে দিতে দেওয়া যাবে না। আপনি একটি প্রশ্ন করুন, কথা বাড়িয়ে লাভ নেই। প্রশ্ন হচ্ছে যে আমি পাপি আপার প্রতি, যে উনি প্রথমে শুরু করলেন যে মেট্রিক পরীক্ষায় মানে কোনো ব্যক্তি নাকি যে প্রথমে মানে গলত থাকে সবসময়, বেগম খালেদা জিয়ার কথা বললেন, এবং যিনি বললেন যে রয়ের যদি ইচ্ছা থাকতো যে শেখ হাসিনা মারা যেতেন। এই যে আমি ওনার জন্মের পর থেকে পাপি আপাকে দেখছি, শুধু উনি শুধু ডিস্ট্রাকটিভ দেখছি ওনাকে, কোনো সময় গঠনমূলক কোনো আলোচনা করতেছে না। এখন মানে এই স্টুডিওতে যে লাইভ প্রোগ্রাম করতেছিল এতক্ষণ পর্যন্ত কোনো গঠনমূলক কোনো কিছু উঠে আসতেছে না, শুধু ঝগড়া। তো আমার প্রশ্ন হচ্ছে, এই 4 বছরে কোনো পজিটিভ কোনো কিছু করছে কিনা, আমি ওনার মুখ থেকে এটা শুনতে চাই। সরকার কোনো পজিটিভ? ধন্যবাদ। আমি যেহেতু ওনার কাছে আর কোনো প্রশ্ন আছে এখন এই মুহূর্তে? কে আপনি করবেন? আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি সংসদে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সম্বন্ধে কিছু কথা বলেছেন, যা নাকি সাধারণ জনগণের, মানে আপনি একজন অ্যাডভোকেট, আপনার কাছে এটা আমরা আশা করি না। এখন আপনি এটা কি মনে করেন? 4 বছর আমি কিন্তু বিরোধী দল, সরকারি দল না। সরকার যখন জনগণের প্রত্যাশা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, সরকারের এই ব্যর্থতা আমি বিরোধী দল হিসেবে অবশ্যই তীব্র ভাষায় প্রতিবাদ করব, সমালোচনা করব। এটা বিরোধী দলের একটা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যেটা অ্যাডভোকেট আর সংসদ সদস্য, পার্থক্য কিছু নেই। সংসদে যে কোনো বক্তব্য দিতে গেলে কার্যপ্রণালী বিধি মাফিক, আমাদের যে নিয়ম মাফিক মেপে যে বক্তৃতাটা দিতে হয়, ওই নিয়ম মাফিকই কিন্তু বক্তব্য আমি দিই। তো সরকারি দলের সংসদ নেত্রী যখন যে ভাষায় বক্তব্য রাখে, তার প্রতিবাদ যখন আমাকে করতে হবে, আমি তখন তার বক্তব্যটা আগে বলবো, যে অমুক তারিখে অত দিনে সম্মানিত সংসদ নেত্রী অমুক বক্তব্য বলেছেন। তার বক্তৃতাটা কোট করার পরে আমি যেটা বলবো, আমার বক্তব্যটা আমি বলবো। যে সংবিধানের নিয়ম মাফিকে আমি আমার বক্তব্য রেখেছি, যার কারণে আমার কোনো বক্তব্য স্পিকার এক্সপাঞ্জ করতে পারেনি, এবং সংসদ বহির্ভূত কোনো ভাষায় কিন্তু আমি বক্তব্য রাখিনি। জি, মেয়েদের মধ্য থেকে কেউ, আমি একটু নেব সবার কথা, মাইক্রোফোনটা।
নাম এবং আমি কোথায় নুজহাত বলছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। নাজমা ম্যামের কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে জিপিএ ভিত্তিতে নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে আমাদের যে এক্সিস্টিং সিস্টেম ভর্তি পরীক্ষার, সেখানে অনেক ছেলেমেয়ে আছে আমাদের দেশে যারা খুব ভালো গ্রেড পয়েন্ট অর্জন করতে পারে না, কিন্তু ভর্তি পরীক্ষায় খুব সাফল্য দেখাতে পারে। তো যদি গ্রেডিং সিস্টেমের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হয়, তাহলে এই কম গ্রেড পয়েন্ট অর্জনকারী মেধাবী শিক্ষার্থীগুলোর জন্য কি কোনো কিছু ভাবা হয়েছে? নাজমা আক্তার। ধন্যবাদ। এটা আসলে আমি নিজেও দেখেছি, একটা প্রস্তাবনা ছিল মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের। আমার মনে হয় আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই প্রথমে এই সিদ্ধান্তটা ঠিক ওইভাবে নেওয়া আমার কাছে নিজের কাছেও এটা সঠিক বলে মনে হয়নি। আমি মনে করি এবার অন্তত এরকম হওয়া উচিত যে 50% মেধার তার ইসের ভিত্তিতে, জিপিএর ভিত্তিতে, আর 50% লিখিত পরীক্ষার ভিত্তিতে। এটা হলে আমার মনে হয় সেটা ভালো হবে। আর যদি এটা করতে হয় যে মানে কে কত মার্কস পেলো তার ভেরিয়েশনের উপর নির্ভর করে ভর্তি হতে হয়, সেটা আমার মনে হয় 1-2 বছর আগে ডিক্লারেশন দিলে ভালো হয়, তাহলে স্টুডেন্টরা সেইভাবে প্রিপারেশন নিতে পারবে। তো ঠিক আছে, আপনার বক্তব্য আমি নিশ্চয়ই আমার মানে যথাযথ জায়গায় ধন্যবাদ। আমি এই যে দুটো প্রধান দলের যে রাজনীতি বাংলাদেশে বা আমাদের রাজনীতির যে সংস্কৃতি, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন কারো আছে কিনা? আমি একটু নিচ্ছি। আমি হাসান মাহমুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। তো রাজনৈতিক সংস্কৃতির বিষয়টাতে আপনারা যেটা করে থাকেন সেটা হচ্ছে যে উভয় দলই, যেটা বিশেষ করে আমার সরকার দলের যিনি আছেন মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনারা কেন এই জন্মদিন মৃত্যুদিন নিয়ে ব্যস্ত থাকেন? লিবনের মতো বিষয়গুলো, সাগররুনি হত্যার মতো বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কেন আপনারা এভাবে গুরুত্ব না দিয়ে নতুন একটি বিষয় যেটা জনগণের আদৌ কোনো প্রয়োজন নাই, দেশের অর্থনৈতিক উন্নতি কোনোভাবে কোনো ধরনের সুফল বয়ে আনতে পারে না, এরকম কিছু বিষয়, যেমন আপনারা মানে জন্মদিন মৃত্যুদিনের বিষয়টিতে যেরকম মাতামাতি করে থাকেন, এই জিনিসগুলো কি আসলে আপনাদের করা উচিত, নাকি আদৌ গঠনমূলক যেগুলো সেগুলোতে আসা উচিত? সেগুলো কি আদৌ কোনো উপকারে আসতেছে আমাদের? আপনি একটা জন্মদিন আর মৃত্যুদিন, কার মৃত্যুদিন? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন, এবং সেখানে শুধু জাতির জনক না, তার সন্তানেরা এবং 10 বছরের শিশু, 3 বছরের সুকান্ত বাবু পর্যন্ত, এবং নারী, অন্তঃসত্ত্বা নারীকে পর্যন্ত সেদিন হত্যা করা হয়েছিল। আমাদের প্রশ্ন হচ্ছে এইটা, সুশীল সমাজ এবং আপনারা যখন ইয়াং জেনারেশন যখন বলেন যে রাজনৈতিক সমঝোতা হওয়া উচিত, কিন্তু কাদের সাথে সমঝোতা হবে? যারা জন্মদিন না হওয়া সত্ত্বেও 15 আগস্ট বিশাল কেক কেটে আনন্দ উল্লাস প্রকাশ করেন, এবং জন্মদিন ওই দিন ছিল না, এবং আমরা এই প্রশ্নটা করি, আমাদের আপত্তি নাই, করুক, এটা জনগণই বিচার করবে। কিন্তু যখন মানুষ প্রশ্ন করে যে আপনারা কেন এক হতে পারেন না গণতন্ত্রের প্রশ্নে কিংবা রাজনীতির অনেক ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, সে কেন এক হতে পারি না, সেই বুদ্ধিজীবীদের যারা আমাদেরকে বলে থাকেন উচিত, আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন তাদের যখন মনে প্রশ্ন হয়, আপনার কি মনে হবে যে জাতির জনক যে কিনা বেগম জিয়াকে তার কন্যার মতো মনে করতেন, তার সুখ দুঃখে যার পাশে ছিলেন, তার কি উচিত ওই দিন উল্লাস প্রকাশ করা? তার তো এটা একটি জন্মদিন না, তার তো আরো 4টি জন্মদিন আছে। এদের সঙ্গে ঐক্য সমঝোতা সম্ভব কিনা এই প্রশ্নটা রেখেছেন, এর প্রেক্ষিতে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? একটু মাঝখানে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন নাজমা আপার কাছে। আমি রেজার পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমরা যখন এই টক শোগুলি দেখি আপনাদের, আমরা দেখি কি রাজনৈতিক কোন্দল বা আপনাদের দলীয় মনোভাব থেকে আপনারা কখনোই বের হয়ে আসতে পারছেন না। তো আমার কথা হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের যে ভবিষ্যৎ, সেখানে নিয়ে আপনারা কোনো চিন্তা করছেন না। আজকে নোবেল বিজয়ী একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে কোনো সমাধান হচ্ছে না। পদ্মা সেতু নিয়ে কোনো স্পষ্ট সমাধানে আপনারা আসতে পারতেছেন না। তো আমাদের যে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, যা তৈরি করার দায়িত্ব আপনাদের, আপনারা সেক্ষেত্রে কোনো গঠনমূলক কোনো কিছু তৈরি করছেন না। এক্ষেত্রে আপনাদের কোনো মতামত? আচ্ছা, আমি প্রথমে বলি, ধন্যবাদ, একদম কারেন্ট ইস্যু নিয়ে প্রশ্নটা করেছে। সেটি হচ্ছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে কিন্তু আমরা নোবেল বিজয়ের পরে সবাই স্বাগত জানিয়েছিলাম। আপনি নিশ্চয়ই জানবেন যে নোবেল বিজয় বিশ্বের একসময় আমাদের যে মহান একজন নেতা ছিল পার্শ্ববর্তী দেশে, মহাত্মা গান্ধী, শান্তির জন্য অনেক কাজ করেছেন, উনি কিন্তু পান নাই। কিন্তু আরেকজন সমরবাদী নেতা হেনরি কিসিঞ্জার পেয়েছিলেন। কিন্তু নোবেল বিজয় আমাদের দেশের ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন, আমরা খুশি, যেমন বাংলাদেশকে উনি রিপ্রেজেন্ট করতে পারছেন বিশ্বের বুকে। আপনাকে দেখতে হবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, তার বয়স তখন কত ছিল, এবং একটি ব্যাংকের নিয়ম নীতি, সরকারি আইন আছে, সেটা আগে ছিল অধ্যাদেশের মাধ্যমে এই ব্যাংকটি করা হয়েছিল, পরে এটা আইনে পরিণত হয়েছিল। তা আইনে যদি থাকে এমডি কত বছর থাকবেন, তো সেই আইনটা কি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? উনি তো সসম্মানে উনি ওনার নেক্সট ম্যানকে এই দায়িত্বটা দিতে পারতেন।
বা ওনার যে পরিচালনা বোর্ড, আপনারা কি জানেন ওনার পরিচালনা মানে পরিচালক যারা, তারা হচ্ছে দেশের অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত নারীরা হচ্ছে ওনার পরিচালক, তারা ওনাকে ভোট দিয়ে মনোনয়ন করেন এবং দীর্ঘ 30টি বছর উনি এইভাবে করেছেন। উনি কোনো সেকেন্ড ম্যান তৈরি করেননি। মানুষের জীবনটা মানুষের জীবন তো একদিন মৃত্যুর মুখে পতিত হয়, তখন কি করবে? আরেকজনকে তো দিতে হবে দায়িত্ব। যেটি বোঝা গেছে যে ওনারা বলছেন পদ্মা সেতুর ব্যাপারে বলছেন, পদ্মা সেতুর আমরা চেষ্টা করছি, এটা আমাদের দেশের একটা উন্নয়নের একটা অন্যরকম একটা মডেল হবে। আমাদের মানে দক্ষিণবঙ্গ থেকে সারা বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা একটা আমূল পরিবর্তন হবে। আমরা যেহেতু সরকারে আছি, আমরা চাচ্ছি সেতুটা হোক, আমরা আপ্রাণ চেষ্টা করি যে কোনো পদ্ধতিতে রাজনীতি সমঝোতার প্রশ্নে নাজমা আক্তারের কাছে কারো শুনবেন। আসিফ হাসাবি পাপিয়ার কাছে কি প্রশ্ন করতে চান? কারো প্রশ্ন আছে? আমি একটু এই দিক থেকে নিই। আসসালামু আলাইকুম, আমি প্রীতম রায় নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বলছি। অনুষ্ঠানটা যখন অফ এয়ারে চলছিল, আপনাদের মধ্যে কথোপকথন মানে একেবারে সাবলীল ভাষায় হয়েছিল, কোনো মানে বিশৃঙ্খলা নেই, কোনো ধরনের ঝগড়া নেই। কিন্তু যখনই জিল্লুর ভাই মানে 21শে আগস্ট নিয়ে কথা শুরু করলেন, তখনই আপনাদের মধ্যে শুরু হয়ে গেল। তো আমরা তরুণ প্রজন্ম মানে 2012-এ এসে রাজনৈতিক নীতি থেকে কোনো আইডল মানে কবে চুজ করব? আসিফ পাপিয়া, আমি সবসময় টকশোতে আমাকে যদি প্রথম যে সঞ্চালনা করেন অনুষ্ঠানটা উপস্থাপক যেভাবে শুরু করে, আমি আমার ভঙ্গিমাতে আমি শুরু করি, কিন্তু আমার প্রতিপক্ষ যে থাকে সে তখন যে স্টাইলে করে আমি তার কাউন্টার কিন্তু দিই, কিন্তু আমি নিজে কখনো উত্তেজনাকর কোনো বক্তব্য কোনো টকশোই কিন্তু উনি যখন 21শে আগস্ট মাস নিয়ে বললো, আমি তখন কিন্তু আমার কথা তারপরে আমি কিন্তু খুব সাবলীলভাবে বললাম যে আল্লাহ কাকে কখন মারবে আর মৃত্যু দিবে আর জন্ম দিবে এটা আল্লাহ ছাড়া তো আমরা কেউ বলতে পারি না। সাবলীলভাবে কিন্তু বলা হলো। কিন্তু পরবর্তী পর্যায়ে 21শে আগস্টে যে এই খালেদা জিয়াকে দোষারোপ দিয়ে তারেক রহমান টানা হলো, এটা না হলো, সেটা না হলো, স্বাভাবিক কারণে রাজনীতিবিদদের কিছু কিছু দোষ ত্রুটি আছে যা প্রত্যেকটা দলের সমানভাবে কিন্তু আছে এবং একই অভিযোগে অভিযুক্ত। আমি মনে করি যিনি আমার বিরুদ্ধে কিংবা আমার দলের নেতা লোকের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, সেই দোষটা কি সে মুক্ত? আমি আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, ওনার একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমার দিকে আঙ্গুল তুললে আমি তো তুলবই। আসিফ হাসাবি পাপিয়া, জি ঠিক আছে, আমি তো তুলবই, এটাই হচ্ছে ব্যাপার। জি, আমার নাম রুহুল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের নেতা নেত্রীদের স্বার্থে পান থেকে চুন খসে পড়লে আপনারা হরতাল, ধর্মঘট, মারামারি শুরু করে দেন। জনগণের স্বার্থে আপনারা কি করলেন? জনগণ যে পুঁজিবাজার নিয়ে তো আপনারা কোনো গঠনমূলক দেন নাই, মানে কর্মসূচি দেন নাই। হ্যাঁ, বিরোধী দলকে বলছি এবং সরকার দলকেও বলছি, সরকার দলও একই বিরোধী দলে গেলে একই কাজটা করে। আমি একটা প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই। আর কতদিন কাউন্টার এবং পাল্টা কাউন্টার চালাবেন এই দেশে? এটা আমার প্রশ্ন। ওনাদের বক্তব্য আরো শুনবো, কিন্তু আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন আছে যে এই যে বিতর্কগুলো করলেন, নাজমা আক্তার একটু আগে বলছিলেন যে যারা 21শে আগস্টের মতো ঘটনা ঘটায় তাদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হতে পারে কিনা। তো গণতন্ত্রে তো বিরোধী দল ছাড়া বা প্রতিপক্ষ ছাড়া গণতন্ত্র হবে না, এবং যেটি সরকারের দিক থেকে সবসময় বলা হয়ে থাকে, সরকারি দল আওয়ামী লীগ বলে থাকে যে 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই বিএনপির যাত্রা শুরু এবং বিএনপি তার বেনিফিশিয়ারি, এবং পরোক্ষভাবে তারা যেটি বলবারও চেষ্টা করেন এই হত্যাকাণ্ডের সঙ্গে আপনাদের দলের যারা মুখ্য ব্যক্তিত্ব তারা এর সঙ্গে ইনভলভ ছিলেন। এখন আমি স্পষ্টভাবে বলি যে শেখ মুজিবুর রহমানের জীবদ্দশা বিএনপি সৃষ্টি হয়নি, এবং শেখ মুজিবুর রহমানের 15ই আগস্ট যেদিন মারা যান সেদিন বিএনপির জন্মও কিন্তু হয়নি। শেখ মুজিবুর রহমানকে মেরেছেন কারা? তারা তার দলেরই লোক ছিলেন, এবং শেখ মুজিবুর রহমানের এই করুণ মৃত্যুর সময় যারা তার লাশ ডিঙিয়ে লাশটাকে দাফন না করে ক্ষমতার ভাগবাটোয়ারা করেছে এবং যারা মন্ত্রী পরিষদের শপথ নিয়েছে, এমপি হিসেবে পার্লামেন্টে গেছে, তারা তৎকালীন আওয়ামী লীগেরই বড় বড় নেতা, কিন্তু তারা বিএনপির কিন্তু কেউ নয়। এই জন্য বিএনপিকে এই দোষে দুষ্ট করাটা অহেতুক, আর যার কারণেই কিন্তু প্রশ্নটা গায়ে লেগে যায়। তৎকালীন বিএনপির পরবর্তী সরকার আওয়ামী লীগের জন্ম কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, বিএনপির জন্ম ব্যালটের মাধ্যমে না, বুলেটের মাধ্যমে হয়েছে। এটা আমি সবসময় বলি, এটা আমাদের সবাই বলে এটা। তারপরে আপনারা যদি দেখেন, লক্ষ্য করবেন 91 সালে যখন বিএনপি সরকার গঠন করলো তখন বিরোধী দল কে ছিল? বিরোধী দলের নেতা কে ছিল? কর্নেল ফারুক, এরা না, খুনিরা না, বিরোধী দলের নেতা ছিল। প্লিজ আমাকে বলতে দেন, তখন ছিল তারা। তাদেরকে নির্বাচিত করে কে আনছিল? বেগম খালেদা জিয়া। এবং জিয়া রহমান কি করেছিল? জাতির জনক হত্যাকাণ্ডের পরে এই সকল খুনিদের যাতে বিচার না হয় এই জন্য উনি ইন্ডেমনিটি অফ দ্য দিয়েছিলেন, অর্থাৎ
এদের বিচার করা যাবে না। এবং এই খুনিদেরকে উনি প্রাইস পোস্টিং দিয়ে আমি বিভিন্ন জায়গায় চাকরি করার সুযোগ দিয়েছেন। তাহেরউদ্দিন ঠাকুর, মান্নান সাহেবেরা এরা হচ্ছে বিএনপির লোক ছিল, খন্দকার মোস্তাকের মন্ত্রী পরিষদের সদস্য, তাদেরকে আপনারাই তো আহ্বান করেছেন। আমাদের সদস্য খন্দকার আমাদের লোক যারা ছিল, ছিল আমাদের সাথে বিট্রে করে আপনাদের সাথে গিয়েছিল। এই ফরিভূষণ মজুমদার, তাহেরউদ্দিন ঠাকুর আমাদের সাথে আমাদের সাথে বিট্রে করে আপনারা শেল্টার দিয়েছিলেন। না, একদমই না। তাহেরউদ্দিন ঠাকুরকে বিএনপি কেন শেল্টার দিবে? আপনারা যখন আর কর্নেল ফারুক ঝগড়া করেন, আমরা বিএনপি কেন 19টা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হাসি, আমরা আমাদের কাছে লজ্জা লাগে আমাদের জাতির কাছে। আমরা এমন একটা দেশে বসবাস করি, এমন জাতি যে আমাদের দুই দলের দুই নেত্রীগুলা মানে ঝগড়া করতেছে আর আমাদের কাছে হাস্যকর মনে হচ্ছে। মানে আমরা জাতি হিসাবে খুব মানে লজ্জাবোধ করতেছি। তো আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, যে তরুণ প্রজন্ম যেখানে জিল ভাই বলল যে 70% হচ্ছে যেখানে তরুণ প্রজন্ম 40 বছরের নিচে, সেক্ষেত্রে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য কে আছে? 1952 ভাষা আন্দোলন বলেন, 71 মুক্তিযুদ্ধ বলেন, সবকিছুর পাশে দাঁড়িয়ে কিন্তু আসলে তরুণ প্রজন্ম, এবং মানে সবচেয়ে সবার আগে ছিল তরুণ প্রজন্ম ছিল। এখন যে ডাকসুর থেকে কিন্তু অনেকে আসছে, যে নাজমা আপা কিন্তু উনি ছিলেন ভার্সিটিতে, ডাকসু থেকে অনেকে ডাকসু আমাদের তরুণ প্রজন্মের কেউ কোনো চিন্তা ভাবনা নেই। এবং আমাদের নেতৃত্ব দেবে কে? বিদেশ থেকে টাকা আনে, নমিনেশন নেই, এরপর রাজনৈতিক কি দেশের অবস্থা কেউ জানে না। এই যে আপনারা ঝগড়া করতেছেন, আমরা কিন্তু 19টা বিশ্ববিদ্যালয়ের 35 জন প্রতিনিধি, আমরা কিন্তু হাস্যকর, আমরা হাসতেছি। আমরা আমাদের কাছে জাতি হিসাবে খুব মানে আমরা লজ্জিত, এবং আমরা আশার কোনো আলো দেখতেছি না। আমরা গঠনমূলক কোনো কিছু চাই আপনাদের কাছে। মেয়েদের মধ্যে থেকে কেউ, মেয়েদের মধ্যে একটু প্রশ্ন নিয়ে নিই, পেছন থেকে আমি আসি। আমি মার্জিয়া নমি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বলছি। আমরা আসলে আপনার মানে টক শোতে যেগুলো দেখি, আপনারা হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি এগুলো নিয়ে আলোচনা করেন, কিন্তু দেশের স্বার্থে, দেশের জন্য এরকম আলোচনা খুব কমই হয়। তারপর আমি যেটা আপনাদের কাছে জিজ্ঞেস করবো নাজমা আপার কাছে, সেটা হচ্ছে যে ধরেন আমরা যে দেখি বিভিন্ন ধরনের গ্যাস ক্ষেত্র বাংলাদেশে যেগুলো হচ্ছে, কিছুদিন আগে হলো সিলেটে এবং কয়েকদিন আগেই হলো কৈলাস টিলায়, যেটা সেগুলো হচ্ছে সব কিন্তু বাপেক্স করেছে। কিন্তু এত কিছুর পরেও আমরা কেন বারবার বাপেক্সকে উপেক্ষিত করে বিদেশি কোম্পানিগুলোর কাছে যাচ্ছি? নাইকো, তারপরে হচ্ছে ট্যাংরাটিলা, মাগুরছড়া, এগুলো থেকে কেন আমরা শিক্ষা নিতে পারছি না? ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, আমি ওনার কাছ থেকে দিচ্ছি। আমি লীনা বিনতে আতাউর রহমান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসেছি। আমি যে প্রশ্নটা করতে চাই, যে আপনারা এখানে আসার আগে যে ওখানে কথা বলছিলেন, তখন দেখলাম যে আপনারা যার যার নিজের দলের নেত্রীর ছেলেকে ডিফেন্ড করছিলেন এবং তাদের পক্ষে বিভিন্ন কথা বলেছেন। কথাবার্তাটা অনেকটাই ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু ওখানে আমাদের কথা কোথায় ছিল? আমি এখানে নিজেকে ওই কোটি কোটি জনগণের একটা রিপ্রেজেন্টেশন, প্রতীক হিসেবে মনে করছি, যাদের কথা কখনো বলা হয় না। মনে করেন হরতালের সময় কোনো একটা হরতালের ঘটনা হলে তারপর বিরোধী দল বলে হরতাল জনগণ মিলে সফল করেছে, এবং সরকারি দল বলে যে হরতাল জনগণ মানেনি, হরতাল হয়নি। এরকম বিভিন্ন ইস্যুতে বিরোধী দল বলে দেশের জনগণ খুব কষ্টে আছে, সরকারি দল বলে যে জনগণ অনেক সুখে আছে। কিন্তু আমার কাছে কে আসলো? আমার কাছে বলতে আমি বোঝাচ্ছি এরকম কোটি মানুষকে, আমার কাছে তো কেউ আসেননি। আপনারা আমার হয়ে মানে আমার মতামত ওটা কিনা তা না জেনে আমার হয়ে বলে দিচ্ছেন কিভাবে, আমাদের হয়ে কিভাবে বলে দিচ্ছেন? মানে এটাই মোটামুটি ভাবে স্পষ্ট যে এই রাজনীতিটা ঠিক এই প্রজন্ম পছন্দ করছে না। কিন্তু আমি আপনার কাছে আসছি, তার আগে আসিফ আশরাফি পাপিয়া, যে আওয়ামী লীগের বিকল্প, এই প্রশ্নটা বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপি দাঁড়াতে পারছে কিনা, কেন মানুষ বিএনপিকে বা এরা সমর্থন করবে, এই কথাটা আপনি যদি একটু আমাদেরকে বলেন। আমি ওর প্রশ্নের প্রথম উত্তরটা দিই একটু সংক্ষেপে। যে তর্ক বিতর্ক এটা ঝগড়াঝাটির ব্যাপার না। প্রথমে ধরে নিতে তর্ক আর বিতর্ক, বিদেশের অনেক টক শোয়ে জুতা তোলাতুলি, স্যান্ডেল ছোড়াছুড়ি কিন্তু হয়, এবং বিদেশের অনেক পার্লামেন্টে দেখতে হবে যে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। তর্ক বিতর্কের ভিতরে শুধু নতুন প্রজন্মকে হাসলে হবে না। আমি একটা বলবো, আমার বিরুদ্ধেও বলবে, ও যেটা বলবে আমি তার বিপক্ষে বলছি। এর ভিতর থেকে তরুণ প্রজন্মের কাজ হচ্ছে সত্য তথ্যটা বেছে নেওয়া, সত্য তথ্যটা বেছে নিতে হবে এবং সেটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মানে আপনি মারামারি হলো মাইন্ড করতে রাজি? তর্ক বিতর্ক তো অবশ্যই হবে। তর্ক বিতর্ক ছাড়া ঝগড়া, গ্রাম্য ভাষায় ঝগড়া বলবেন কেন? এখানে তথ্যভিত্তিক, যেমন উনি বললো যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর পার্লামেন্টে যারা শপথ দিচ্ছে তারা বিএনপি, তা কিন্তু না। তাহেরউদ্দিন ঠাকুর, ফণীভূষণ মজুমদার বিএনপির সদস্য না, তারা আওয়ামী লীগেরই সদস্য।
এবং তখন বিএনপি যে জন্ম আমি দিতে আরেকটা- হয়নি। আরেকটা প্রশ্ন এই তথ্যটা তো বাঁচতে হবে এবং এটা সত্য সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। যে আরেকটা সেটাকে প্রশ্ন আর নিয়ে দ্বিতীয় নিই। বিষয়, প্রশ্রয় দ্বিতীয় দিয়েছিলেন বিষয়, আপনি জিয়া রহমান হত্যা প্রশ্রয় করা দিয়েছিলেন হয়েছে, সেটাই তাদেরকে। হত্যা হওয়ার পরে যে পার্লামেন্টটা রহমান হয়েছে, প্রশ্রয় দিয়েছিলেন। সেই পার্লামেন্টে কারা শপথ নিচ্ছে? খন্দকার মোস্তাকের নেতৃত্বে আপনারা আওয়ামী লীগের একটা অংশ কিন্তু নিচ্ছে। এখন সেইটাকে বিএনপি বললে হবে না। উনি বলছেন জিয়াউর রহমান প্রশ্রয় দিয়েছেন। না, দ্বিতীয় বিষয় হচ্ছে উনি ফারুক আর রশিদকে বলতেছে বিএনপি তাকে এমপি বানিয়েছে, এটাও কিন্তু যথার্থ না। আওয়ামী লীগের প্রতীক হচ্ছে নৌকা, আমি একটা বিএনপি প্রশ্ন প্রতীক নিয়ে ধানের নিচ্ছি। শীষ। রেজা রিফাত, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, আমরা এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি যদি আপনারা দেশের জন্য তর্ক বিতর্ক করেন এবং সেটা মাঝে মাঝে সংঘর্ষ। সবই দেশের ইতিহাসও দেশেরই, কিন্তু সেই ইতিহাস আমার প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যে রক্তাক্ত হোক। আমরা অনেক বেশি অতীত নির্ভর হয়ে গেছি। আমাদের দুই নেতা, আমরা অবশ্য ওনাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি একটা ভাঙা সাঁকোও দেখি, সেটা দেখি যে একজন নেতা স্বপ্ন দেখেন। আমাদের বাঙালি ব্যক্তিগত কোনো স্বপ্ন নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একজন ঢাকার অধিবাসী হিসাবে কিছুদিন আগেই বিদেশে একটা জরিপ থেকে আসছে যে ঢাকা হচ্ছে বসবাস অযোগ্য শহরের মধ্যে সবচেয়ে শীর্ষে। আমি দুঃখের সাথে একটা জিনিস দেখছি যে বিরোধী দল এবং সরকারি দল তাদের কোনোই পরিকল্পনা নেই যে ঢাকা শহরকে বসবাসযোগ্য করার জন্য। একটা দেশের রাজধানী, প্রচুর মানুষ আসতেছে বিভিন্ন জিনিসের জন্য, কিন্তু আমি প্রথমে আপনারা দুজনের কাছে আপনারা আসলে কি করছেন ঢাকা শহরকে বসবাসযোগ্য করার জন্য? আমি প্রথমে উত্তর দিচ্ছি, সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্যাস উত্তোলনের কথা বলেছেন, যে বাপেক্সকে শক্তিশালী করার কথা বলেছেন। আমরাই বাপেক্সকে শক্তিশালী করেছি দেখেই কৈলাস টিলা, সুনেত্র এবং ওইটা একটা সুন্দরপুর, এখানে গ্যাস আবিষ্কৃত হয়েছে। এবং এই যে ঈদের আগের দিন যেটা আবিষ্কৃত হয়েছে কৈলাস টিলায়, সেখানে প্রতিদিন 25 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এটা আমাদের জন্য একটা বিশাল আবিষ্কার। আমি মনে করি গ্যাস উত্তোলন করতে আপনারা জানেন রিগ লাগে। জাতির জনক বঙ্গবন্ধু যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন একটি মাত্র রিগ ক্রয় করা হয়েছিল। স্বাধীনতার 40 বছর হয়ে গেল, 41 বছর আর একটি রিগও কেউ ক্রয় করেনি। আমি অন্য একটা প্রশ্ন করতে চাই। এখন আমাদের সরকার এসে আরেকটি রিগ ক্রয় করেছে, যার সুফল আমরা পাচ্ছি। তেল, গ্যাস, বিদ্যুৎ যাই বলি না কেন, বা এই যে ক্রয় বিক্রয়ের সঙ্গে দুর্নীতির একটা বড় সম্পর্ক আছে। দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন করতে চান কেউ? না, এটা একটা ওই ভালো প্রশ্ন। আমি বলি প্রশ্নের উত্তরটা দিতে দিচ্ছে না। সবাই যেটা প্রশ্ন করছে, ওদের প্রশ্নগুলো আমাদের প্রত্যাশা আমরা পূরণ করি। সে একটা প্রশ্ন করছে যে হরতাল নিয়ে জনগণের সম্পৃক্ত করে 21শে আগস্ট নিয়ে। এখন উপস্থাপক যে প্রশ্ন প্রথম করলো 21শে আগস্ট সম্পর্কিত প্রশ্ন এবং আগস্ট মাস, যে প্রশ্নের সাথে আসলে জনগণ সম্পর্কিত প্রশ্ন নয়, এটা রাজনৈতিক সম্পর্কিত প্রশ্ন 15ই আগস্ট এবং 21শে আগস্ট। স্বাভাবিক কারণে উত্তরটা উনি যেভাবে করেছেন, প্রশ্নটা উত্তর আমাদেরকে সেভাবেই রাজনৈতিকভাবে কিন্তু দিতে হয়েছে। আবার দ্রব্যমূল্য নিয়ে যদি প্রশ্ন করে, যেমন শেয়ার বাজার নিয়ে হরতালের কথা আপনি বলেছেন। আমরা যতগুলো এযাবৎ হরতাল করেছি, তারপর অধিকাংশ হরতালই এজেন্ডাই ছিল শেয়ার বাজারকে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। অবশ্যই ছিল না, পয়েন্ট ছিল না। আমাদের 7টা যদি দফা থাকে, 7টা দফার ভিতরে একটা দফা শেয়ার বাজার ছিল। 7টা দফার ভিতরে একটা দফা কেন না? ঠিক আছে। এখন আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা, সেটাও দেখেন জনগণের সাথে সম্পর্কিত। শেয়ার বাজারটাও জনগণের সাথে সম্পর্কিত। দ্রব্যমূল্য, বিদ্যুৎ, এগুলো সম্পূর্ণ সবার শেষে কয়েকবার হয়েছে। মামলা হলো কেন? না, এটা নিয়ে হয়েছে। চার্জশিট নিয়ে হরতাল কোথায় হলো? হয়েছে, জানেন আপনি জানেন। আবার বললেন তারপরে কোনো হরতাল হয়নি। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাতের মামলাটা কেন হলো, এটা নিয়ে, এটার জন্য আপনারা হরতাল করেছেন। সে ঠিকই বলেছে, আপনারা জনগণের এই যে অসত্য কোনো ইস্যু নিয়ে আপনারা তর্কাতর্কি হবে, আপনারা শেয়ার বাজারে আপনারা যে পরিস্থিতি ছিল সেটা নিয়ে ইন্ডিভিজুয়াল হরতাল দেননি আপনারা। পুঁজিবাজার ইস্যুটা আপনাদের কাছে পুঁজিবাজার স্পেসিফিক একক ইস্যুর উপর দিই নাই। আমরা একসাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুঁজিবাজার এবং গ্যাস, পানি, বিদ্যুৎ নিয়ে আমরা 7টা হরতাল করছি। এই জনগণের একমাত্র ইস্যু আমরা করি নাই, সেটা ঠিক আছে। আপনার দ্রব্যমূল্য তো ভাই জনগণের সাথেই। আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা তো গণতন্ত্রের কথা বলছেন, আপনারা তো দীর্ঘদিন যাবত গণতন্ত্রের কথা বলছেন। গণতন্ত্রের কথা বলতে বলতে আমাদের মুখেও ফেনা উঠে গেছে, আপনাদেরও মুখে ফেপড়া ওঠার অবস্থা। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে দীর্ঘ 22 বছর যাবত ডাকসু ইলেকশন নাই, তো এইটা নিয়ে আপনারা কি ভাবছেন? এক নাম্বার কথা হচ্ছে আমাদের এই আপার কাছে যে আপনারা প্রথমেই এসে আপনারা কি মানে 47-এর পরে আমরা এখানকার সাম্প্রদায়িক রাজনীতিটাকে একভাবে নাই করে দিয়েছি এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে এটা সলভ। কিন্তু আপনাদের বক্তব্য এবং আপনারা যেভাবে মানে রাষ্ট্রীয় আলাপের মধ্যে যেভাবে আল্লাহ, ভগবান এগুলো নিয়ে আসেন,
আমরা কি ধরে নিব যে বিএনপি এখন থেকে সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দিয়ে এগোবেন আগামী দিনে? যদি তাই হয় তাহলে আসলে আমাদের নতুন জেনারেশন কি আশা করতে পারে আপনাদের কাছে অসাম্প্রদায়িক রাজনীতির একটা সংবিধানের? আরেকটা প্রশ্ন নিয়ে নিই, তাহলে উত্তর দিতে সুবিধা হবে। জিল্লু ভাই প্রথম বলেছিলেন যে দুর্নীতি নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা। দুর্নীতি নিয়ে একটা কোশ্চেন হলো, মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম হলো আশিক মোহাম্মদ শান্ত, আমি ঢাকা কলেজ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী যখনই বক্তব্য দেন, আমি মনে করি যে বক্তব্যের 20% থাকে দুর্নীতি বিষয় নিয়ে আলোচনা। এবং আমি মনে করি যে 2000 মানে আমাদের এই সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসছে আজকে 3.5 বছর। 3.5 বছর, হ্যাঁ, 3.5 বছরের পূর্বের দুর্নীতি শুধু আলোচনা করা হয়, পর্যালোচনা করা। আমি মনে করি যে আমরা 3.5 বছর কি করতে পারলাম এটা কিন্তু উপস্থাপন করা হয় না। সেকেন্ড যেটা বিষয়, যে বর্তমানে দুর্নীতি যে হচ্ছে, আমি মনে করি যে মাননীয় মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এই দুর্নীতির সঙ্গে জড়িত না, কিন্তু তার পিএস এর গাড়ি থেকে যদি টাকা পাওয়া যায়, আমি কি মনে করি এটা আমার দায়িত্ব নেই? অবশ্যই আমি একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি আমার গাড়ি থেকে যদি টাকা পাওয়া যায় এই দায়িত্ব আমার। কিন্তু তারপরও মাননীয় প্রধানমন্ত্রী কেন তাকে দপ্তরবিহীন মন্ত্রী রাখলেন এবং এটা জনগণের আসসালামু আলাইকুম, আমি ফারহান আহমেদ দিতি, সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে বলছি। আমি বলতে চাচ্ছি যে আমাদের আজকের অনুষ্ঠানের অনেক কিছুই এখানে উপস্থাপিত হচ্ছে যে কার কিভাবে কি করা উচিত, কিন্তু আমরা যেটা জানতে চাচ্ছি এই যে আমাদের এই অনুষ্ঠানের শেষে আমরা আসলে কি নিয়ে যাচ্ছি। আপনাদের এই যে দীর্ঘ এতদিনের যে রাজনৈতিক অবস্থাটা, এটা আপনাদের কি আমরা ঝগড়া নিয়ে যাব, না আমাদের গঠনমূলক এমন কিছু হবে যেটা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে? আমরা চাই আপনাদের যে নেত্রী আছেন আপনারা তাদেরকে যে বোঝান আমাদের এই বিষয়টা কাম্য নয়। আমরা উজ্জ্বল ভবিষ্যতের জন্য যেটা চাই সেটা আমাদের জন্য করুন। ধন্যবাদ। নাজমা আক্তার, প্রথমে আপনি বলেছেন যে মানে দুর্নীতি নিয়ে, দুর্নীতি কম বেশি মানে আওয়ামী লীগ সরকারের বা মহাজোট সরকার, কারা বড় দুর্নীতিবাজ বাংলাদেশে, আপনারা না আগের সরকার? না, কোন সরকার? এখন সব দুর্নীতিবাজ যারা আছে সব দলেই কিছু কিছু আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি, সেটা কারা বেশি? রাজ পরিবারে, প্রধানমন্ত্রীর পরিবারের দুর্নীতি, সেটা হচ্ছে একটা বিষয় জিনিস যেটা জনগণকে বেশি টাচ করে। আর আমাদের মন্ত্রিসভায় অনেক মন্ত্রী আছেন, অনেক সংসদ সদস্য আছেন পার্লামেন্টে, তারা যে সবাই ধোয়ার তুলসীর পাতা এটা আমি বলবো না, আমার দলের পক্ষ থেকে আমি বলবো না। হতে পারে, এটা থাকতেই পারে, কারণ অনেকে আসেন। কিন্তু রাষ্ট্রীয় দুর্নীতিকে প্রশ্রয় কোন সরকার বেশি দিচ্ছে? আপনাদের সরকার না আগের সরকার? রাষ্ট্রীয় দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছিল বিএনপি সরকার, যেটা তাদের ছেলেরা দুর্নীতি করেছিল। তাদের ছেলেরা বলতে কি বোঝাচ্ছেন? বেগম খালেদা, না আপনি সিঙ্গাপুরে, আপনি নিশ্চয় আপনি স্টুডেন্ট, আপনি পড়াশোনা করেন, আপনি সিঙ্গাপুরে আমেরিকার আদালত এবং আমেরিকার ফেডারেল কোর্ট, এফবিআই এসে যে বাংলাদেশের সাক্ষী দিয়ে এগুলো আপনি দেখছেন না? না, পদ্মা সেতু তো হচ্ছে কথিত দুর্নীতি। আমরা যদি মানে একটা যে দুর্নীতিটা আমরা এখনো কোনো স্পষ্ট কোনো প্রমাণ নাই, সেটাকে নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, যে কোনো টাকা ছাড় দেওয়া হলো না সেখানে দুর্নীতি হলো, সেটা পূর্বে সব দুর্নীতি ঢেকে যাবে। আর ডাকসু নির্বাচনের কথা, আমি লাস্ট যে মানে 90 সালে যে নির্বাচন, আমি সেই রোকেয়া হলে গিয়েছিলাম, আমার পরে আর ডাকসু নির্বাচন হয়নি। আমি চাই আপনাদের মতো ডাকসু কেন, প্রতিটি ইউনিভার্সিটি কলেজে নির্বাচন হওয়া উচিত। হচ্ছে না, এটা নিশ্চয়ই দুঃখজনক, হওয়া উচিত। তর্ক এবং ঝগড়া এটা হলে যেটাই বলে আমাদের ভিতর থেকে ছাত্র রাজনীতি, উনি বারবার নেতৃত্ব থেকে এক কথা বলছেন যে ফেডারেল গভর্নমেন্ট সিঙ্গাপুর এবং আমেরিকার ফেডারেল গভর্নমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করেছে দেখে আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি, আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি। সুতরাং আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই মানে রাজনীতির এবং ডাকসুর একটা প্রোডাক্ট বলতে পারেন। তা আমিও চাই যে এটা হওয়া উচিত, এবং এই 20 বছর হয় না, নিশ্চয়ই আমাদের সব দলেরই ব্যর্থতা হলো। এবং যারা ফেডারেল গভর্নমেন্ট এবং সিঙ্গাপুরে যে কথাটা বারবার বলতেছেন আজকাল, মানে টক শো শুরুতেই যে বিষয়টা বলতেছিল, সেই ব্যাপারটা আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি যে একটা মামলা হলো, ধরেন একটা মামলা হলো, সেই মামলাটার সর্বোচ্চ আদালত থেকে দণ্ডটা বহাল না হওয়া পর্যন্ত, সেই মামলা নিয়ে বিচারাধীন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমি উচ্চ গলা এইভাবে রেডিও টেলিভিশন প্রচার মাধ্যমে একটা সরকারের প্রতিনিধি হয়ে বলতে পারি না, বললে মামলাটা কিন্তু প্রভাবিত করা হয়। কিন্তু বিরোধী দল কি পারে? বিরোধী দলও পারে না, কোন দলই পারে না, কোন ব্যক্তিও পারে না। এই কারণে তো বাংলাদেশের আইনের গতিতে আইন চলছে না, বিচার কার্য বাধাগ্রস্ত হচ্ছে, এই কারণে বলা। আমি আরেকটা আমার প্রশ্নের উত্তর বলে নিই। আরেকটা কথা আচ্ছা, আমাদের দুই দলে একটা দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যে কথাটা বললেন যে দুর্নীতির ব্যাপারটা,
উনারা অভিযোগ করে দিচ্ছেন তারেক রহমান, আরাফাত রহমান, কোকর রহমান সবকিছু। পার্লামেন্টে যে বক্তব্য রেখেছে ওনার যে খারাপ লেগেছে, আরো অনেকে আছে পার্লামেন্টের বক্তব্যগুলো ইন্টারনেট ঘেটে সচিবালয়ে জনসম্পর্কিত কথাগুলো বলেছি, তথ্য প্রমাণ এবং দিনক্ষণ তারিখ উল্লেখ করে আমি দেব, সেগুলো ইন্টারনেট ঘেটে আপনারা পেয়ে যাবেন। এক কথায় বলতে পারি ঝগড়াঝাটি, এছাড়া আমরা কিছুই শিখতে পারছি না। আমার একটা কমন কোশ্চেন দুইজনের কাছে, আপনারা একে অন্যের দুর্নীতি নিয়ে অনেক কথা বলছেন, প্রশ্নই তো করছেন দুর্নীতি নিয়ে অনেক কথা বলছেন, কিন্তু দুর্নীতি প্রতিরোধ করতে কি করতে হবে, আগামী ভবিষ্যতে দুর্নীতি প্রতিরোধ করতে কি করতে হবে, এরকম একটি গঠনমূলক আলোচনায় কি আপনারা অংশগ্রহণ করতে পারেন না? আপনারা এখনো এইটুকু আপনার প্রশ্ন ঠিক আছে, ক্লিয়ার, আপনার প্রশ্ন ক্লিয়ার। দুর্নীতি প্রতিরোধ করা, আপনি ঠিক বলেছেন, দুর্নীতি প্রতিরোধ করার জন্য কি আমি বলি জনগণকে সচেতন হতে হবে, প্লাস যে সকল বড় বড় ব্যারিস্টার যারা টাকার বিনিময়ে যে ব্যারিস্টাররা একজন দুর্নীতিবাজের পক্ষে দাঁড়িয়ে তাকে মুক্ত করে তাদেরকে ঠিক করে না। আলোচনা করেন তাহলে কিন্তু আমরা শিখতে পারবো। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আসাদুজ্জামান বলছিলাম। নাজমা আপার কাছে আমার প্রশ্ন যে আপনারা প্রায় বলে থাকেন যে পদ্মা সেতুর ব্যাপারে বিশ্ব ব্যাংক কোনো অর্থ ছাড় করেনি, দুর্নীতি কিভাবে হলো? বিশ্ব ব্যাংক তো একবারও বলেনি যে আমরা অর্থ ছাড় করেছি আর এই জায়গায় দুর্নীতি হয়েছে। বিশ্ব ব্যাংক বলেছে যে এটার যে দরপত্র প্রক্রিয়া ছিল সেটার ক্ষেত্রে যোগাযোগ মন্ত্রী যারা ছিলেন তারা ঘুষ, মোটা অঙ্কের একটা ঘুষ চেয়েছে এবং তারা তথ্য প্রমাণ সরকারের কাছে দিয়েছে। আপনারা এটা প্রকাশ করেননি, বরঞ্চ তাদেরও তো প্রকাশ করা উচিত ছিল। বরঞ্চ ওটা তো আপনাদের দায়িত্ব, আপনাদের কাছে তাদের দায়িত্ব, কাগজপত্র আমরা আমাদের দায়িত্ব কিভাবে যে দুর্নীতির কথা বলবে তাই ওইখানে একটা প্রশ্ন আসছিল একজন প্রশ্নকর্তা যে বিএনপি কি অসাম্প্রদায়িক রাজনীতির সাম্প্রদায়িকতার ছোঁয়া, যে প্রশ্নটা করছে আমি উত্তর দিতে চাই। বাংলাদেশ পৃথিবীর বুকে একমাত্র দেশ যেটা অসাম্প্রদায়িক দেশ এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সহাবস্থান করি, ঈদ বলেন, পূজা বলেন, আর হচ্ছে পার্বণ বলেন, সমস্ত কিছু নিয়ে। এখানে সাম্প্রদায়িক বীজ কোন ব্যক্তি কোন দল রোপণ করার আমার প্রশ্নটি দলের উপর আমার প্রশ্নটি সরকার দলীয় এমপির কাছে অর্থনীতি নিয়ে একটি প্রশ্ন, যে বর্তমান অর্থনীতির যে অবস্থা, আমাদের মুদ্রাস্ফীতি ডাবল ডিজিটে চলে গেছে এবং বাজেট ঘাটতি মোকাবিলার জন্য সরকার ব্যাংক লোন নিচ্ছে, একদিকে নোট ছাপাচ্ছে যার জন্য মার্কেটে মানি সাপ্লাই অনেক বেড়ে গেছে, ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, একদিকে শেয়ার মার্কেটের অবস্থা খুব খারাপ, কর্মসংস্থান কমে গেছে এবং এর প্রেক্ষিতে অর্থমন্ত্রী এবং অর্থ উপদেষ্টার যে ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য, এই সার্বিক পরিস্থিতিটি আপনি একজন সরকার দলীয় এমপি হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন? আমি বলি বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি এখন কেমন, বিশ্বের মানে যেখানে জিডিপি গ্রোথ ওদের কিন্তু 5-এরও নিচে নেমে গিয়েছে, সেখানে আমাদের জিডিপি আমি এই অর্থনীতির জটিল বিষয় আসেনি, আমরা মুদ্রাস্ফীতি দিয়ে সবকিছু মূল্যায়ন করা যাবে না, তখন শুধু মুদ্রাস্ফীতি দিয়ে কিন্তু সবকিছু মূল্যায়ন করা যাবে না, সমস্যা নাই। আমরা কিন্তু এই খারাপ পরিস্থিতি মোকাবেলা করে যেখানে ইউরোপের অর্থনীতি ভেঙে পড়েছে, আমেরিকার অর্থনীতি যেখানে মানে ভাঙার সম্মুখীন, আমাদের দেশের অর্থনীতি টিকে আছে, আমরা বাজেট দিচ্ছি, সেটা কিন্তু অনেক বড় বিষয়। টকশো যখন ওইরকম এটা আমাদের আশাবাদী হতে হবে যে আমরা বাজেট দিয়েছি, এই বাজেট ঘাটতি বাজেট সব সময় থাকে, এখন প্রশ্নকর্তার উত্তরে বলছে যে আন্তর্জাতিক এখনো আছে বাজারে দাম বেড়ে গেছে, আমরা কি করব? সবাই দেখতে চায় দেশে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, সামনে নির্বাচন, কিন্তু নির্বাচনটি যথাসময়ে অনুষ্ঠিত হবে কিনা, সবাই অংশগ্রহণ করবে কিনা, ফ্রি ফেয়ার হবে কিনা, এর জন্য যে সমঝোতা দরকার সেই সমঝোতাটা কি প্রতিষ্ঠিত হবে বলে আপনি মনে করেন? প্রতিষ্ঠিত আসলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের এমন একটা উপায় বের করা উচিত সবাই মিলে যাতে আমরা নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা কি গণতান্ত্রিক ভাবে অনেক বেশি এগিয়ে গিয়েছি না? আমাদের দেশে কিন্তু ৫,০০০-এর উপরে কিন্তু নির্বাচন হয়েছে, ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হয়েছে। ওনারা কোনো বিরোধী দল রাখেন না, ওনারা কোনো বিরোধী দল থাকুক এটা চান না, এবং ওনারা একদলীয় গণতন্ত্র চান এবং একদলীয় ভাবে নির্বাচন চান। এক দলের উত্তরটা আমি দেই, পাপি আমাকে কিছু শেষ করতে দিবেন না, সবই উত্তর আপনি দিবেন। আচ্ছা, আমি যেমন ধরেন উনি কিছুক্ষণ আগে বলেছে যে বিএনপি এটা জন্মদিন পালন করে, তাহলে তাদের সাথে তো সমঝোতা হয় না। কিভাবে হয় আমি প্রশ্ন করেছি, হয় না, কিভাবে হয়? ওই জন্মদিন নিয়ে থেকে যাবেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওনারা নির্বাচন করবেন না। দ্বিতীয় হচ্ছে ওনারা সেকেন্ড টার্ম ক্ষমতায় আসতে পারবেন না। যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদককে সবাই ভাগের মতো ভয় পেত, সেই দুদক কেন এখন কোনো দুর্নীতি খুঁজে পায় না, সেই দুদক কেন এখন বিড়ালের মতো চুপসে গেছে? আর আরেকটি প্রশ্ন, আপনি যে বলেন আপনি চান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেন নির্বাচন হয়, এখন যখন যতগুলি নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে তখন তারা একটা ট্যাগলাইন লাগিয়ে দিচ্ছে যে ধূমপান ও রাজনীতি মুক্ত পরিবেশ।
এই বিশ্ববিদ্যালয়ে, এটার জন্য কি আপনারা দায়ী না? জি, আরেকটা প্রশ্ন নিয়ে নিই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, নাম জাহিদুল হক। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করছি, তো আমরা কিছুটা পড়াশোনা করি, রাজনীতি অর্থনীতি সম্পর্কে আমাদের একটু একটু পদচারণা আছে। তো সেক্ষেত্রে আপনারা যে এখানে তথ্য উপস্থাপন করেন, উপাত্ত দেন, এগুলো আসলে আপনারা মনে করেন আমরা অনেক বোকা, কিন্তু আসলে আপনারা কি ভাবার কারণ নাই, আমরা বলিনি কেউ। এটা হচ্ছে আপনারা বলেন না, আমার কোন তথ্যটা ভুল ছিল আক্ষরিক করতে বলেন না, কিন্তু যেই ধরনের মূল আমাদের সামনে ঝুলাই রাখছেন, মূলা তত্ত্ব, এগুলো দিয়ে আমরা বুঝি যে আপনারা আসলে মনে করেন আমাদের কোনো লেখাপড়াই নেই। তো আমরা আশা করবো আপনারা আমাদের যথার্থ তথ্য দেওয়ার চেষ্টা করবেন, আমরাও পড়াশোনা করি আর আপনারাও দয়া করে এই কাজটা করবেন। আমি অনুষ্ঠানের আমি একদলীয় ব্যবস্থার কথা বলেছি, আমি একটু একদলীয় ব্যাপারটা উপর দিই। একদলীয় হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যেটা হচ্ছে সংবিধানের 1975 সালের চতুর্থ সংশোধনী। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেই মানে সংশোধনীটা যদি এতই খারাপ হবে, সেই সংশোধনীটা কিন্তু বাতিল হয়েছিল চতুর্থ সংশোধনীর 11 ধারা, যেটা বাকশাল ছিল, সেটা বাতিল করেছিলেন কিন্তু বেগম খালেদা 1991 সালে ক্ষমতায় এসে। তার আগে জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, মোস্তাকরা ক্ষমতায় ছিলেন, এরশাদ ছিলেন, কেউ কিন্তু সেটা বাতিল করে নাই। না না, সেটা তো কিন্তু বাতিল করে নাই। ওই তত্ত্ব যদি এতই খারাপ হয়ে থাকে তাহলে কেন তারা বাতিল করলেন না? এখন প্লিজ আমাকে বলুন, যেভাবে ক্ষমতায় আসবেন সেই পদ্ধতিতে নির্বাচনে যাবেন, ব্যবস্থা যেটাকে বলা হয় বাকশাল, সেটা যদি এতই খারাপ হয়ে থাকলো তো সেটা 91 সালে এসে বাতিল করতে হলো কেন? তার আগেই যে গভর্নমেন্টগুলি ছিল তারা কেন এটা? আপনাদের যে মহাজোট করেছেন, মহাজোটে আপনারা ছাড়া কারোর কোনো শরীক দলে সে আছে? কোনো সেই তো নাই। আওয়ামী লীগ যেখানে থাকবেন একাই থাকবেন। চতুর্থ সংশোধনীর কথা বলেন, 11 ধারার কথা বলেন। একদলই থাকবেন, 11 ধারার বাকশাল নিয়ে করব কি? না না, আপনি আমাকে বাতিল করেননি কেন? করেননি, আপনারা ক্ষমতায় ছিলেন, বাতিল করেননি কেন? উনি যে প্রশ্নটা করতে, প্রশ্নটা বুঝে আচ্ছা, আমি কি বলতে পারলাম, বুঝাতে পারলাম? উনি স্পেসিফিক আমাকে বলেছে তখন কেন তারা কোন দিকে যাচ্ছে, সমঝোতা রাজনীতির কথা। মোস্তাক সায়েম এবং প্রেসিডেন্ট এরশাদ তারা কেন সেই চতুর্থ সংশোধনীর 11 ধারা বাতিল করলেন? সেটা যদি এতই খারাপ ছিল, প্রশ্নটা আপনি কি করেছেন? আপনি প্রশ্নটা কি বলেছেন যে সমঝোতা রাজনীতিটা কোন পথে? সমঝোতা রাজনীতির প্রসঙ্গটা আপনি বলেছেন, আমি সেভাবে উত্তরটা দিয়েছি যে ওনারা সমঝোতা চান না। উনি স্পষ্ট বললো যে জন্মদিন পালন করছে। আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি বলি, বাংলাদেশের রাজনীতি অবশ্যই স্থিতিশীল হতে হবে। সরকারি দল বিরোধী দল শুধু বলে না, সকল দলকে মনে করেন যে আপনাদের সঙ্গে সম্ভব নয়। ওই প্রসঙ্গটাই তো আমি বলেছি। উনি চলে গেলেন 11 ধারায়। প্রশ্নটা আগে বুঝতে হবে, বুঝামাফিক উত্তর দিতে হবে। না, একদলীয় অপ্রাসঙ্গিক প্রশ্ন বলে তো লাভ নাই। একদলীয় নির্বাচনের কথা আমি বলেছি যে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেহেতু নির্বাচন দিতে চান না, একদলীয় ভাবে নির্বাচন করতে চান। তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করেছেন তো সুপ্রিম কোর্ট। কেন সুপ্রিম কোর্ট? আমি কিভাবে দিব? আমার নেত্রী কিভাবে দিব? তার নির্বাচন হবে। এটার জন্য তো কোন ফর্মুলায় নির্বাচন হবে সেজন্য তো সংসদে এসে পাওয়ার আগে আপনারা আইন পাস করে দিয়েছেন। সংসদে আপনারা নিজেরা নিজেদের মতো করে আইন পাস করে দিয়েছেন। এবং এই তো এখানেই তো সমস্যাটা, তর্ক বিতর্ক হবে না কেন? এটা যদি বলে থাকে না, ওর আগে আপনারা পাস করে দিয়েছেন। না না, সুপ্রিম কোর্ট এটা বলে থাকলে বলছে যে এটা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে হতে পারে। আসুন সংসদে আলোচনা করেন। সংসদে কেন? সংসদে এসে আলোচনা করেন। তত্ত্বাবধায়ক সরকার পাস হয়েছে কোথায়? ষষ্ঠ সংসদ পার্লামেন্টে। তাহলে এইটা হাইকোর্টে খারিজ হতে বিচারে যাবে কেন? এটা পার্লামেন্টে হতে হবে। আজকে আপনারা পার্লামেন্টের সার্বজনীনতা নষ্ট করছেন, পার্লামেন্টে ছোট জগন্নাথ করেছেন, স্পিকারকে নিজের হাতের মুঠায় রেখে দিয়েছেন। অনেকে টেলিফোনে পার্লামেন্টের প্রতি মানুষের কোনো আস্থা করছেন আমাদেরকে, এবং এই সমস্ত কিন্তু আপনারা যখন একদলীয় আপনাদের চেয়ার রক্ষার জন্য হয়, বেতন ভাতা রক্ষার জন্য হয়, তখন সংসদে যান। 90 জনের আগে আমরা আবার যাবেন। কোনো কথা আছে? আপনারা এখানে বসে মারামারি করতে করতে পার্লামেন্টে করছেন এবং আপনারা পদত্যাগ করে পালিয়ে চলে গেছেন। একদিকে শুনে পালিয়ে চলে গেছেন, তখন আপনারা নিজেরা তাদের ভয়েস বাংলাদেশে আসতে বলে নিজেরা কিন্তু শুধু এখানে না, সারা পৃথিবীতে আছে, সারা বাংলাদেশে আছে। বলতে চাচ্ছিলাম যে আপনারা এইভাবে ঝগড়া করে নেতা নেত্রীরা সরকার দলীয় বিরোধী দল এরা পারস্পরিক ঝগড়া না করে
করাই দিয়ে এই স্টেজে আনবে আগে বলেনি এইভাবে মাস্তান বললো বলেন দেব মেডিকেলের বিষয়টা একটু বেশি দেখবেন হাজার হাজার কি সুন্দর সুগন্ধি। এবার দুজন একটু গলাগলি করেন। আমাদের ভালোবাসার অভাব এবার দুজন একটু গলাগলি করেন তো দেখি।